আপনার আমার কামব্যাকের আগে কামব্যাক দিয়ে দিল OnePlus। হ্যাঁ, OnePlus 15T এই ফোনটা মার্কেটে নিয়ে এসে OnePlus আবারও একটা কামব্যাক দিয়ে দিয়েছে। এতদিন পর OnePlus-এর কোনো ফোন নিয়ে কেন আলোচনা হচ্ছে? এই ফোনটার মধ্যে আসলে খুবই ভালো কিছু আছে নাকি, খারাপ কি কিছু নাই, দেখে কি কিনে ফেলা উচিত নাকি, সব প্রশ্নের উত্তর আপনারা আজকে আমার ভিডিও থেকে জানতে পারবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেখা যাক ফোনটার ভিতরে আসলে কি আছে। এর সবগুলো ভালো দিকের মধ্যে একটা আমার কাছে মনে হয়েছে যে ফোনটার বক্সের ভেতরে চার্জার আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ নতুন করে চার্জার কিনতে হচ্ছে না। সাথে আপনারা পেয়ে যাবেন এর হচ্ছে সিগনেচার লাল কালার একটা হচ্ছে OnePlus-এর কেবল, যেটা আমরা প্রত্যেকটা OnePlus-এর ফোনের সাথেই পেয়ে থাকি। ফোনের ডিজাইন নিয়ে যদি শুরুতেই কথা বলি, ডিজাইনটা আমার কাছে সেই লেগেছে ভাই, ফাটাফাটি লেগেছে পুরা। মানে ডিজাইনটা এত সুন্দর, এত লাক্সারিয়াস। আমার কাছে পার্সোনালি ডিজাইন জিনিসটা টোটালি একটা সাবজেক্টিভ বিষয়, পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার পছন্দ হয়েছে, আপনার নাও হতে পারে। তো আমি আমার পার্সোনাল যে ওপিনিয়ন সেটা শেয়ার করছি। অন্যান্য ফোনের তুলনায় এই ফোনটার ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ একটা লাক্সারিয়াস ফিল দেয়, মিনিমালিস্টিক একটা ভাইব আছে। তো টোটালি ডিজাইনটা আমার কাছে পছন্দ হয়েছে আর কি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তাছাড়া ফোনটার হচ্ছে বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে ফ্রন্টে থাকছে গ্লাস, বডি ফ্রেমটা ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়ামের, আর ব্যাকে থাকছে রেইনফোর্সড গ্লাস ফাইবার প্লাস্টিক। ফোনটার ওজন 194 গ্রাম। আমার কাছে মনে হয়েছে যে ফোনটার ওজন একবারে ঠিকঠাক আছে, এইখানে আসলে কমপ্লেন করার মতো তেমন কোনো জায়গা নাই। তবে আমি যে জিনিসটা দেখলাম যে ফোনটার থিকনেস একটু মোটা, মানে স্ক্রিনে দেখে যেটা বোঝা যাচ্ছে আর কি, আমার কাছে মনে হয়েছে যে একটু মোটা ফোনটার থিকনেস। ফোনটাতে IP রেটিং হিসেবে থাকছে IP68 আর IP69K ডাস্ট টাইট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। তো আপনারা বুঝতেই পারছেন যে এটা নিয়ে পানির নিচে যে ভিডিও করলেও ফোনের ভেতরে পানি অথবা ধুলা ঢোকার তেমন কোনো সম্ভাবনা নাই। তারপরেও সেফটি অবলম্বন করাটা আসলে অনেক বেশি দরকার, কখন কি হয়ে যায় বলা যায় না। তো ফোনের যদি ক্ষতি হয় তাহলে কিন্তু আপনারই ক্ষতি। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি, এই ভিডিওতেও বলছি। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে প্রয়োজনীয় সব কিছুই থাকছে, তার সাথে এক্সট্রা একটা জিনিস থাকছে, সেটা হচ্ছে প্লাস কি। ওই যে আমরা অ্যাপেলে দেখেছিলাম না, অ্যালার্ট স্লাইডার পরিবর্তন করে অ্যাকশন বাটন নিয়ে এসেছিল, এই জিনিসটাও ওই অ্যাকশন বাটনের মতোই কাজ করবে। এটাকে আপনারা কাস্টমাইজ করে চালাতে পারবেন, বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তো ওই দিকে আর না গেলাম, আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। একটা ইউজফুল বাটন তারা এখানে ইউজ করেছে। তো এই বাটনটা ইউজ করে আমার মনে হয় যে পোর্টস অ্যান্ড বাটনের দিক দিয়ে একটু এগিয়ে আছে ফোনটাতে 144 হার্জ রিফ্রেশ রেটে একটা অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে, যেখানে 1 বিলিয়ন প্লাস কালার সাপোর্ট থাকছে। তাছাড়া আপনারা এখানে ডলবি ভিশন আর HDR10+-এর সাপোর্ট পেয়ে যাবেন। তো আপনারা বুঝতেই পারছেন যে হচ্ছে ডিসপ্লেটা কিন্তু মোটামুটি ভালো এখানে ইউজ করা হয়েছে। আর যেহেতু প্রসেসিং সিস্টেমটা ভালো, প্রসেসর ভালো থাকছে, ডিসপ্লে রিফ্রেশ রেটও আপনারা খুবই ভালো পাবেন, পারফরমেন্সও আশা করা যায় যে খুবই ভালো এই ডিসপ্লে থেকে পেয়ে যাবেন। ডিসপ্লেতে 1800 নিটস হাই ব্রাইটনেস মোড, অর্থাৎ ডিরেক্ট সানলাইটে বা ডে লাইটে দাঁড়িয়েও আপনারা খুবই সুন্দর একবারে ঝকঝকায় ফোনের ডিসপ্লেতে দেখতে পারবেন সবকিছু। তো ব্রাইটনেসের দিক দিয়ে এই ডিসপ্লেতে আপনারা কোনো কমতি পাবেন না। ডিসপ্লের সাইজ 6.32 ইঞ্চ। তো আপনারা বুঝতেই পারছেন খুব বড় সড়ো ডিসপ্লে একবারে কিন্তু না। 6.7 বা 6.8 ইঞ্চ নর্মালি হচ্ছে এভারেজ হয়। তো এভারেজের থেকেও বেশ কিছুটা ছোট এই ডিসপ্লেটা। আর যারা ছোট ফোন ইউজ করতে চান বা পছন্দ করেন আমার মতোই, তাদের কাছে এই ফোনটা অবশ্যই পছন্দ হবে। তো ডিসপ্লে সাইজটা ছোট আছে, যারা গেমিং টেমিং করতে চান অনেক বেশি বা মুভি টুভি দেখতে চান ফোনের ভেতরে, তাদের হচ্ছে পছন্দ নাও হতে পারে, কিন্তু ডিসপ্লের কোয়ালিটি কিন্তু খুবই ভালো রাখা হয়েছে, এই জায়গাতে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1.5K। তো আপনারা খুবই শার্প একটা ইমেজ আউটপুট এই ডিসপ্লে থেকে পেয়ে যাবেন। সব কিছু দেখতে অনেক ক্রিস্টাল ক্লিয়ার লাগবে আপনাদের কাছে, যেহেতু 1.5K ইউজ করা হয়েছে। যেখানে 1K বা হচ্ছে ফুল HD+ যে ডিসপ্লেগুলো আছে, সেই ডিসপ্লেগুলো ইউজ করতে যে আমাদের চোখে বাঁধে না। তো এইখানে 1.5K ইউজ করা হয়েছে, ভালো একটা প্যানেল ইউজ করা হয়েছে অ্যামোলেডের। তো আশা করা যায় যে খুবই ভালো একটা স্যাটিসফাইং আউটপুট আপনারা এই ডিসপ্লে থেকে পেয়ে যাবেন। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে ওপোর ক্রিস্টাল শিল্ড গ্লাস। তো প্রোটেকশনটা খুবই ভালো, হাত থেকে পড়ে টরে গেলে ভাঙবে না, তারপরেও সাবধানে রাখা উচিত হবে। আর ডিসপ্লের ওপর এক্সট্রা একটা প্রোটেকশন লাগিয়ে নেওয়া উচিত হবে, বাই এনি চান্স হাত থেকে পড়ে ভেঙে টেঙে গেলে তখন কিন্তু ক্ষতি। এইবার আমরা কথা বলবো ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটার পারফরমেন্স সেকশনে লিটারেলি চমক থাকতেছে। ফোনটাতে স্ন্যাপড্রাগন 8 এলিট Gen 5 প্রসেসর ইউজ করা হয়েছে, 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা অক্টাকোর প্রসেসর। তো আপনারা বুঝতেই পারছেন যে এই ফোনটা থেকে কত ভালো পারফরমেন্স আপনারা পাবেন। এই প্রসেসরটা কিন্তু অনেক বেশি ফেমাস। এই প্রসেসরটা থেকে কেমন আউটপুট পাওয়া যায় আমরা সবাই প্রায় জানি, যারা হচ্ছে এই টেকনিক একটু ঘাটাঘাটি করি আর কি।
তো যারা জানেন না তাদেরকে বলে দেই, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে টপ ক্লাস একটা প্রসেসর এটা। তো এইখানে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে অ্যাড্রিনো 840, আর হচ্ছে র্যাম রম হিসেবে আপনারা পেয়ে যাবেন 12 GB আর 16 GB র্যাম, আর হচ্ছে 256 GB 512 GB 1 TB স্টোরেজ ভেরিয়েন্ট। তো আমি বলবো যে 12 GB আর 512 GB মানে 12 GB 512 GB ভেরিয়েন্টটা কেনাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ র্যাম এমনিতেও আমাদের 12 GB বেশি দরকার হয় না, কিন্তু স্টোরেজটা অনেক ক্ষেত্রে আমাদের অনেক বেশি দরকার হয়। যারা একটু বেশি গেমিং টেমিং করি তাদের ক্ষেত্রে স্টোরেজ আরও অনেক বেশি দরকার হয়। তারপরে ভিডিও এডিটিং বা আপনারা যদি শুটিং করার জন্য ফোনটা কেনেন তাহলে আপনাদের স্টোরেজ অনেক বেশি দরকার পড়বে। আর পারফরমেন্সের দিক দিয়ে যেহেতু ফোনটা আমার কাছে নাই, আমি গেম প্লে রেজাল্ট আপনাদেরকে বলতে পারছি না, তবে একটা জিনিস শিওর করে বলতে পারি, আপনারা যেই এক্সপেকটেশন নিয়ে ফোনটা কিনবেন যে আমি অমুক গেমটা খেলবো, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজি সব গেম স্মুথলি ফোনে রান দিতে পারবেন আপনারা, যেহেতু প্রসেসরটা খুবই ভালো ইউজ করা হয়েছে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে Oxygen OS 16 অন টপ অফ Android 16। বিশেষ করে এটা হচ্ছে গ্লোবাল ভার্সন যেটা বা গ্লোবাল এডিশন যেটা, সেটার জন্য। আর আপনারা যদি চাইনিজ ভেরিয়েন্টটা কিনতে চান বা চাইনিজ রমের ফোনটা কিনতে চান, সেক্ষেত্রে আপনারা Oxygen OS পাবেন না, আপনারা কালার OS পাবেন অন টপ অফ Android 16। তো আমি সেক্ষেত্রে বলবো যে গ্লোবাল ভার্সনটা কিনে ফেলাই উচিত হবে, কারণ কালার OS এর থেকে Oxygen OS এই জিনিসটা অনেক ভালো, অনেক হচ্ছে কি বলবো মিনিমালিস্টিক সিম্পল টাইপের, ইউজ করে অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা যারা হচ্ছে এই ফোনটা কিনতে চাচ্ছেন ট্রাই করবেন যে খুঁজে খুঁজে হলেও গ্লোবাল ভেরিয়েন্টটা কেনার জন্য। তাছাড়া আপনারা এইখানে চারটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ Android 16 থেকে Android 20 পর্যন্ত আপনারা এই ফোনটা ইউজ করতে পারবেন। তো আমি এই জায়গা থেকে বলবো যে সফটওয়্যারের দিক দিয়ে ফোনটা ঠিকঠাকই আছে, আর আমার মনে হয় না যে এই সফটওয়্যার ইউজ করতে যে আপনাদের কোনো প্রবলেম বা এই ধরনের কিছু ফেস করতে হবে। তো আপনারা যারা এই ফোনটা ইউজ করছেন তারা নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স এই ফোনটা নিয়ে কেমন। ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ফোনটাতে ব্যাকে থাকছে দুইটা ক্যামেরা 50+50, একটা টেলিফোটো আর একটা হচ্ছে ওয়াইড। তো আমি যে কথাটা বলবো যে 50+50 দিলে যে খুব ভালো পারফরমেন্স পাওয়া যাবে বিষয়টা কিন্তু এমন না। আসলে সফটওয়্যার প্রসেসিং কেমন, প্রসেসর তো ভালো ইউজ করা হয়েছে, কিন্তু সফটওয়্যারের প্রসেসিংটা কেমন, ছবিকে কীভাবে তারা প্রসেস করছে, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ম্যাটার করে। অনেক কম দামি ফোনেও আমরা দেখি যে প্রসেসিং ভালো হওয়ার কারণে ছবি কিন্তু অনেক ভালো আসে, 12 মেগাপিক্সেল বা হচ্ছে 16 মেগাপিক্সেল বা আমরা 30-32 মেগাপিক্সেল ক্যামেরাও কিন্তু অনেক ভালো ছবি পেয়ে যায়। আর অনেক ফোন আছে যে ফোনে 100-128 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও কিন্তু খুব ভালো যে আউটপুট পাওয়া যায় তা কিন্তু না। তো আমি ফোনটার বিভিন্ন জায়গায় হচ্ছে ফিডব্যাক দেখার সময়, রিভিউ দেখার সময় যে জিনিসটা হচ্ছে দেখলাম যে ক্যামেরা থেকে আপনারা ভালো পারফরমেন্স পাবেন ভাই, ঠিক আছে, কিন্তু এই প্রাইস রেঞ্জের জন্য না। আপনারা যদি এই প্রাইস রেঞ্জে ক্যামেরা ফোন কিনতে চান যে আমি ভিডিও টিডিও করবো, বাইরে যে ছবি টবি তুলবো, আমার মেইন টার্গেট, তাহলে হয়তো বা এই ফোনটা আপনার জন্য না। আপনারা নর্মাল ছবি তুলতে পারবেন, রেগুলার ইউসেজের জন্য ক্যামেরাতে কোনো সমস্যা ফেস করবেন না, কিন্তু ভ্লগিং করার জন্য, বাইরে যে ছবি ভিডিও করার জন্য, সিনেম্যাটিক শট নেওয়ার জন্য এই ফোনটা আমার মনে হয় না যে এই বাজেটে হচ্ছে রিকমেন্ডেড। এই বাজেটে আপনারা এর থেকে আরও অনেক ভালো হচ্ছে ক্যামেরা ফোন পেয়ে যাবেন। আপনার বাজেট যদি সত্যি এর আশেপাশে হয়, এই ফোনটা বর্তমান মার্কেটে 78,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে যে দাম আরও অনেক বাড়তে পারে, তো তখন যে আপনারা আবার নিচে কমেন্ট করবেন না যে হচ্ছে আপনি বললেন ভাই 78,000 টাকা, এখন তো দেখতেছি 1 লাখ টাকা হয়ে গেছে বা 90,000 টাকা হয়ে গেছে। ওই জিনিসটা আসলে দিন দিন দাম বাড়ে অথবা অনেক সময় কমেও যেতে পারে দাম, ওই জিনিসটা নির্ভর করে অনেক ক্ষেত্রেই। তবে বর্তমানে যেটা জানা যাচ্ছে যে ফোনের দাম 2 মাস বা 3 মাসের মধ্যে আরও অনেক বেড়ে যাবে। রেগুলারলি আমরা দেখছি যে ফোনের দাম বাড়ছেও। তো এইটা কী কারণে হচ্ছে সেই বিষয়ে আমরা, যদি আপনারা চান তাহলে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসতে পারি। তবে আমার মনে হয় যে এই বাজেট রেঞ্জে 80,000 টাকা, 78 থেকে 80,000 টাকার আশেপাশে আপনারা আরও অনেক ভালো ফোন পেয়ে যাবেন, যেই ফোন দিয়ে আপনারা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবেন। ফোনটা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, আর আপনারা যদি রেজুলেশন একটু কমিয়ে দেন তাহলে ফ্রেম রেট আর একটু বেশি পাবেন। তাছাড়া ফোনটার ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনারা ভালো মানের ছবি তুলতে পারবেন, সেলফি। নর্মাল ইউসেজের ক্ষেত্রে আবারও বলছি, আপনারা যদি প্রফেশনালি এই ফোনটা কিনতে চান ক্যামেরার জন্য, তাহলে কিন্তু এই ফোনটা অতটা ভালো পারফরমেন্স হয়তো বা আপনারা পাবেন না। এবারে কথা বলা যাক ফোনটার ব্যাটারি এবং চার্জিং নিয়ে। ফোনটাতে 7500 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, সিলিকন কার্বন টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে, ওই কারণেই মূলত 7500 mAh এর ব্যাটারি ইউজ করা সম্ভব হয়েছে। তাছাড়া আপনারা বক্সে 100 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা এই ফোনটাকে খুব দ্রুতই চার্জ করতে পারবেন।
তো আমার কাছে মনে হয়েছে যে ব্যাটারি আর চার্জিংয়ের দিক দিয়ে ফোনটা ঠিকঠাকই আছে। আমার এক্সপিরিয়েন্স মতে এই চার্জারটা দিয়ে ফোনটা চার্জ দিতে মোটামুটি 45 মিনিট, আধা ঘন্টা বা 45 মিনিট মতো সময় লাগতে পারে। তো এই ছিল এই ফোনটা সম্পর্কে। আমি শুরু থেকে আরেকবারও বলছি, ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে। তারপরে হচ্ছে এই ডিসপ্লেটা এই বাজেট রেঞ্জে ভালো মানের একটা ডিসপ্লে ইউজ করার চেষ্টা করেছে। পারফরমেন্সটা খুবই ভালো তারা দিতে পেরেছে। ক্যামেরা সেকশনে যে তারা হচ্ছে মডারেট পারফর্ম করছে, যে জিনিসটা আমি বিভিন্ন জায়গায় ফিডব্যাক থেকে জানতে পেরেছি। তারপরে ব্যাটারি আর চার্জিংয়ে এসে তারা ভালো জিনিস দিয়েছে আমাদেরকে। তো ওভারঅল প্যাকেজটা সবার জন্য খুবই ভালো একটা প্যাকেজ। আপনারা যদি গেমিংয়ের জন্য ফোনটা কিনতে চান কিনতে পারেন, আপনারা ডেইলি ইউসেজের জন্য যদি কিনতে চান কিনতে পারেন। তারপরে আমি একটা ফোন কিনতে চাই যেই ফোন দিয়ে আমি প্রচুর পরিমাণে হচ্ছে মুভি টুভি দেখবো বা হচ্ছে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া কনজাংশন করব, সেই ক্ষেত্রে আপনারা এই ফোনটা কিনতে পারেন, যেহেতু ডিসপ্লেটা ভালো আছে, কালারফুল একটা ডিসপ্লে, রিফ্রেশ রেট অনেক বেশি। আর একটা প্রশ্ন আপনারা অনেকেই করেন ওয়ান প্লাসের ফোনগুলো, বিশেষ করে আমি যখন রিভিউ করতে যাই তখন, যে ভাই এই ফোনটাতে হচ্ছে গ্রিন লাইন ইস্যু ধরা পড়েছে কিনা। না, এই ফোনটাতে এখনও পর্যন্ত গ্রিন লাইন ইস্যুর কোনো হচ্ছে কমপ্লেন আসেনি বা কোনো জায়গায় আমি এরকম কিছু দেখিনি। তবে আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোম্পানি এই জিনিসটা অনেক আগেই ফিক্স করে এসেছে, তাদের গ্রিন লাইনের সমস্যাটা অনেক আগেই সমস্যাটা হয়েছিল মূলত যখন OnePlus 8 বা ওই সময়ে যে ফোনগুলো তারা লঞ্চ করছিল তখন। কিন্তু তাদের টেকনোলজি এখন চেঞ্জ হয়েছে, তারা ক্লেম করছে যে এই সমস্যা তারা অনেক আগেই সলভ করে এসেছে। সো গ্রিন লাইনের সমস্যা আপনারা এই ফোনে পাবেন না। তাছাড়া ফোনটা যাদের পছন্দ হয়েছে তারা ফোনটা কিনতে পারেন, ফোনটা খুবই ভালো। আর এখন না কিনে যদি ভবিষ্যতে আরও 2-3 মাস পরে কেনার চিন্তা ভাবনা করেন তখন কিন্তু দাম আরও অনেক বেশি বেড়ে যাবে। সব মিলিয়ে আপনারা দেখবেন যে এখন আপনারা 78,000 টাকায় যদি কিনতে পারেন, আরও 1-2 মাস পর কিনতে গেলে আপনাদের এই ফোনটায় 90,000-95,000 টাকা দিয়ে তখন কিনতে হবে। তো যারা কিনতে চান ফোনটা কিনে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে। তো যারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো একটি ভিডিওতে। টাটা।